ফ্রেন্ডস, ওয়েলকাম টু শান্তনু বার্ডস কেয়ার। আজ এই অডিও বুক বা অডিও পডকাস্টে আমরা জানব যে আমাদের কোথায় ভুল হচ্ছে। যে চ্যাপ্টারটা আমি তৈরি করছি, বেবি কেয়ার, পাখির বাচ্চা তার মা বাবার কাছে থাকুক বা আপনাদের হ্যান্ডফিডে থাকুক, দুটো প্রক্রিয়ায় দুটো পরিস্থিতিকেই আমি বিচার বিবেচনা করে আমার যা অভিজ্ঞতা সেটা আমি আপনাদের অডিওর মাধ্যমে শেয়ার করছি। কারণ বাচ্চা পাখিকে মানুষ করা এবং তার মা বাবার কাছে থেকে মানুষ হোক বা আপনি হ্যান্ডফিডে কোনো সিচুয়েশানে হঠাৎ করে দেখেছেন মা বাবা খাওয়ানো ছেড়ে দিয়েছে, আপনার মনে হচ্ছে যে সে তাকে সঠিকভাবে ফিড করাচ্ছে না, তাহলে আমরা কি করি, আমরা সেই পরিস্থিতিতে হ্যান্ডফিডে নিই। কিন্তু হ্যান্ডফিডটা আগে তো ভালো করে জানতে হবে কিভাবে আমরা মেনটেন করবো হ্যান্ডফিডে। শুধু হ্যান্ডফিড বলে না, হ্যান্ডফিড একটা প্রসেস, একটা বড় প্রসেস, যেখানে বাচ্চাকে একটা প্রপার টেম্পারেচারও মেনটেন করতে হবে। সেটা হতে পারে একটা ছোট ফিঞ্চ পাখির বাচ্চা, হতে পারে ম্যাকাওয়ের বাচ্চা, সবই পরিস্থিতি সমান, যার জন্য আমরা এত বাচ্চা পাখি ক্রপ ইনফেকশান বা ক্রপে হাওয়ার মতন ভরে গিয়ে মারা যায়। তাহলে চলুন আমরা এই সেশনটা, অডিও সেশনে জানি যে নিজেদের ঘরের যে কোনো পরিস্থিতিতে চিক্স মানে হচ্ছে বেবি বার্ডকে কীভাবে বাঁচাবো। অডিও সেশনে আগে যাওয়ার আগে ভিপ্লাসের সম্পর্কে যারা নতুন কিছু আমি বলে রাখি। আপনার পাখি হেলথ ভালো নয়, ইনডাইজেশন প্রবলেম, পাখির ফ্রিকোয়েন্টলি লুজ মোশন, ডায়রিয়া হচ্ছে, দুগলা পাতলা, মানে যারা মনে হচ্ছে হেলথ ঠিক নেই, খাওয়া দাওয়া করছে অথচ হেলথ ঠিক নেই, এবং তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড উইক, প্রপার ব্রিড করতে পারছে না, প্রপার ফার্টিলিটি আসছে না, বাচ্চা হয়ে এক্সপায়ার করছে, এই সমস্ত পরিস্থিতিতে একটাই সলিউশন, ভিপ্লাস। ভিপ্লাস এখন কোনো একটা প্রোডাক্ট নয়, এখন একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে যারা ইউজ করছে মার্কেটে যে কোনো পাখির ক্ষেত্রে। দিস ইজ নট এ মেডিসিন সাপ্লিমেন্ট, দিস ইজ অনলি ফুড সাপ্লিমেন্ট। পাখির শরীরে যা যা রিকোয়ারমেন্ট থাকে, যা যা রিকোয়ারমেন্ট ওদের দরকার, তা ফিঞ্চ থেকে ম্যাকাও পর্যন্ত ভিপ্লাস গোল্ড প্রিমিয়াম 5 তুলসি অ্যান্ড ভিপ্লাস গোল্ড প্রিমিয়াম 4X সেটাকে কমপ্লিট করে থাকে। বিচার বিবেচনা করে যদি কোনো রকম ডাউট থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, 8336927759 হোয়াটসঅ্যাপ করে আপনারা জানতে পারেন এই বিষয়ে বিস্তারিত রূপে। আর যদি ডাউট না থাকে ডাইরেক্ট অর্ডার করতে পারেন। তো চলুন আমরা ডাইরেক্ট চ্যাপ্টারে যাই। বাচ্চা পাখি যদি তার মা বাবাকে কী পরিস্থিতি থেকে আমাদের কন্ট্রোল করতে হবে বা কীভাবে পরিস্থিতিটাকে যদি হাতের বাইরে চলে যায় আমরা রিকভারি করতে পারি, দুটোই পরিস্থিতি আমরা বিস্তারিত আলোচনা করব। তার জন্যে অডিও সেশনটা একটু লম্বা হতে পারে, কিন্তু যদি যাদের শেখবার ইচ্ছে তারা নিশ্চয়ই শুনবেন। এই সমস্ত বিস্তারিত এডুকেশনাল ইনফরমেশন পাওয়ার জন্যে spotify.com/knowledge of শান্তনু নিশ্চয়ই ফলো করুন এবং গুগল মিউজিকে নিশ্চয়ই ফলো করুন। নিচে চ্যানেলের ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখান থেকে ফলো করে আপনারা ইউটিউব মিউজিক অ্যান্ড স্পটিফাইতে দুটোতেই ফলো করে রাখুন। আমি প্রত্যেক সপ্তাহে 2-3টে করে অডিও সেশন বা অডিও পডকাস্ট বা অডিও বুক আমি লঞ্চ করতে চলেছি, যেটা আপনাদের পক্ষে, যারা বিগিনার হোক বা আপনি এক্সপিরিয়েন্স হোক, দুজনেরই খুব ভালো কাজ করবে। চলুন এবার আমাদের যে মেন প্রবলেম সেটাকে সলিউশন আমরা বার করি। প্রথমে আমরা হ্যান্ডফিডটাকে নিয়ে আলোচনা করি। হঠাৎ করে পরিস্থিতি এমন দেখলেন যে আপনার পাখিটা তার বাচ্চাকে খাওয়ানো ছেড়ে দিয়েছে, তো এই পরিস্থিতিতে আমরা বাচ্চা পাখিটাকে হ্যান্ডফিডে নিই। সেটা হ্যান্ডফিডের বয়স তো আপনি তো বিচার বিবেচনা করবেন না, পরিস্থিতি বিচার বিবেচনা করবে। সেটা 2 দিনেরও পাখি বাচ্চা বয়স হতে পারে, আবার 20 দিনেরও হতে পারে, আবার 25 দিনেরও হতে পারে। তো এই সমস্ত সিচুয়েশানের জন্য আমাদের রেডি থাকতে হবে। তার জন্যে পয়সা নয়, তার জন্যে নলেজের দরকার। পয়সা হচ্ছে সেকেন্ডারি অপশন, কারণ নলেজই না থাকে পয়সা থেকে কী হবে, এটাই হচ্ছে মেন বক্তব্য আমাদের এই ফিল্ডে। পাখিটাকে যখন হাতে নিলেন, যদি ছোট বয়সে 2 বছর কি 2 দিন কি 4 দিনের বাচ্চা হয়, তাহলে আপনাকে অন্তত সারাদিনে 7 থেকে 8 বার, হতে পারে 9 বারও খাওয়াতে হতে পারে। এবং শুধু খাওয়ানো নয়, তাকে প্রপার একটা হিউমিডিটি টেম্পারেচার, মানে একটা পরিস্থিতি বা মাহৌল তাকে ক্রিয়েট করতে হবে।
আপনি মানে নির্বাচন করেছেন হয়তো একটা বিস্কুটের মানে বক্স কার্টুন বা জুতোর বক্স নতুন, বা প্লাস্টিকের এখন অনেক বাস্কেট পাওয়া যায় ছোট বড়। সেইখানে প্রপার আপনাকে নেস্টিং তৈরি করতে হবে, যে পাখির যেরকম নেস্টিং। এটা অপশান 1। অপশান 2 হচ্ছে খবরের কাগজ, নিউজ পেপার, যেটা আমরা বাড়িতে প্রত্যেকের বাড়িতে থাকে। আমরা নিউজ পেপার পড়ি, ইংলিশ হোক, হিন্দি হোক বা বাংলা হোক। সেই পেপারটাকে যদি কুচি কুচি করে ছিঁড়ে, মানে অনেকগুলো টুকরো করে সেটার মাধ্যমে নেস্টিং করলে প্রপার হিউমিডিটি টেম্পারেচারটা আমরা মেনটেন করতে পারি। ফলে আপনার বিস্কুটের কার্টুন হোক, জুতোর কার্টুন হোক বা প্লাস্টিকের বক্স হোক, আগে নেস্টিং করুন। এবং পরিস্থিতি অনুযায়ী, যেহেতু তার স্কিন রয়েছে, ফেদার আসেনি, এই অবস্থায় দেখবেন যখন মা বাবার কাছে থাকে, মা বাবা ফিট করাচ্ছে আর তার বডির হিটটা প্রোভাইড করছে, মানে একটা প্রপার টেম্পারেচার পাখিকে, তার খাদ্যটাকে, ছোট বাচ্চার ডাইজেস্ট হতে সাহায্য করে এবং তাকে প্রপার গ্রোথ হতে, ওভারঅল গ্রোথ এবং ফেদার গ্রোথ, স্কিন গ্রোথ, সমস্ত কিছু গ্রোথ হতে উষ্ণতা মানে হিট একটা বড় ভূমিকা পালন করে। যে কোনো পাখির ক্ষেত্রে মোটামুটি আমি একটা স্ট্যান্ডার্ড আপনাদের হিউমিডিটি টেম্পারেচার গাইড করি, 28-এর ওপর থেকে আপ টু 37 টেম্পারেচার, হিউমিডিটি মোটামুটি 55 থেকে 70। এই অবস্থাটা যদি থাকে, প্রপার গ্রোথ পাবেন আপনি বাচ্চার এবং ডাইজেশনেরও কোনো রকম প্রবলেম হবে না। এবার আসছি আমি খাবারটাকে এবার আমি যেটা বলছি সেটাকে সম্পূর্ণ ভিজুয়ালাইজ করুন। আপনার যদি স্মরণশক্তি এবং ভিজুয়ালাইজেশন পাওয়ার থাকে, মানে আমরা তো ইমেজিনারি মেমরি, মানে আমি ধরুন আপনাকে বলছি হাতি, তাহলে হাতির নামের সঙ্গে সঙ্গে আপনার মস্তিষ্কে হাতির একটা ছবি আসছে, কারণ হাতিটা আমরা ছবির মাধ্যমে চিনেছি বা তাকে অরিজিনালি দেখেছি। তেমনি আমি আমার কথা বলি যে ভিজুয়ালাইজেশন পাওয়ার আমাদের বেশি, এই কারণে যেহেতু আমরা ক্রিয়েটিভ, মানে ডিজাইনের কাজ করি বা বিভিন্ন, তেমনি প্রত্যেকটা মানুষ সমস্ত কিছু স্মৃতি ধরে রাখে ইমেজিনারি ব্রেনের মাধ্যমে। মানে আমরা জিনিসটাকে, কোনো কিছু, ধরুন আপনাকে বললাম জল বলতে আপনার মস্তিষ্কে একটা ছবি এলো, তো এই জন্য এখন যা বলছি এটাকে ভিজুয়ালাইজ করুন। আপনার কাছে একটা ফ্ল্যাক্স থাকবে যেখানে গরম জল থাকবে, একটা বাটির মতন জিনিস থাকবে স্টিলের, সেটা আমরা সেটা পরে ব্যাখ্যা করছি। একটা ছোট পাত্র থাকবে, একটা চামচ থাকবে, একটা ড্রপার থাকবে। আমি অলওয়েজ ক্রপ হ্যান্ড ফিডিং নয়, মাদার হ্যান্ড ফিডিং মানে ড্রপারে করে খাওয়ানো পছন্দ করি। এটারও একটা সায়েন্টিফিক এবং লজিক্যাল কারণ আছে, যেটা আমি হয়তো শেষে বলবো, না হলে কোনো ভিডিওতে আমাকে ফলো করে নেবেন, আমি সেটাকে উল্লেখ করব কেন। খাবার যখন গুলবেন, যে ফর্মুলাটা আপনি সিলেক্ট করছেন তার মধ্যে কিছু নাম বলে দিই। যদি আপনি ধরুন ফিনান্সিয়াল কন্ডিশন আপনার ভালো, তাহলে A21 ভার্সালাগা A21কে আপনি ইউজ করতে পারেন, নন ফ্যাট। আর যদি ধরুন শান করুন, গ্রে প্যারটকে হ্যান্ডফিড করাচ্ছে, তাহলে আপনি A19 ইউজ করুন। বাই দ্য ওয়ে, এটাও বলে রাখি, V+ হ্যান্ডফিড ফর্মুলাও আছে। আজকের দিনে অনেকেই এই V+ হ্যান্ডফিড ফর্মুলার মাধ্যমে হ্যান্ডফিড করায় ছোট বড় যে কোনো পাখি। এবং এখন যেটা V+ আমি প্রোভাইড করছি, সেই V+-এর মধ্যে আপনি হ্যান্ডফিডটাও পেয়ে যাবেন এবং সফট ফুডের সঙ্গে যেমন দিচ্ছেন সেটাও পেয়ে যাবেন। দিস ইজ নট প্রমোশন, দিস ইজ অপশন একটা। বাই দ্য ওয়ে, চলুন টপিকে ফিরে আসি এবার। এছাড়া আপনি যদি এফোর্ট না করতে পারেন, তাহলে পেস্ট লাইফ, নিউট্রিডাইট, এই সমস্ত, এটা আমি নিজেও এগুলো ইউজ করেছি বলে বলছি, বেটার অ্যান্ড ফার বেটার। কিন্তু হাতের সামনে কোনো কিছু নাও বা পেলে, কোনো কারণে, কোনো পরিস্থিতিতে পাখিকে সেরিল্যাক খাওয়াবেন না, যে যত বড়ই ব্রিডার যাই বলুক না কেন, কারণ সেরিল্যাকে দুধ আছে, পাখি কিন্তু দুধ সহ্য করতে পারে না, পটি হয়ে, ব্লাড ডিসেন্ট্রি হয়ে মারা যাবে। তার জায়গায় আপনি নেসলে নেস্টাম রাইস স্টেজ 1 হিউম্যান মেডিসিন শপে পেয়ে যাবেন। স্টেজ 1 নেস্টাম রাইস, যেটা চালের গুঁড়ো দিয়ে তৈরি, সেটাকে আপনি চোখ বন্ধ করে খাওয়াতে পারেন, এতে কোনো রকম অসুবিধা হবে না। হ্যাঁ, তবে গুলতে একটু সময় লাগে, যেহেতু চাল যত জল দেবেন তত ঘন হয়ে যাবে, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি যাবে। তবে হ্যাঁ, এখানে বলে রাখি, বাচ্চার বয়স যদি 2-3 দিন হয় তাহলে পাতলা করে খাওয়াতে হবে, কোনো গাঢ় খাবার খাওয়াবেন না, ডাইজেস্ট করতে অসুবিধা হবে। আর টেম্পারেচার অলওয়েজ, ফুড টেম্পারেচার যেটা হ্যান্ডফিড টেম্পারেচার, অলওয়েজ আপনার মোটামুটি 28 থেকে 32-এর মধ্যে হওয়া উচিত, যেটা আমরা নিজেদের স্কিনে ফেলে দেখে নেবো যেটা সহ্য করতে পারছি কিনা, যেটাকে আমরা হিন্দিতে বলি গুনগুনা গরম। মানে আঙুল আমরা ডুবিয়ে সেটাকে
আমরা নিজেরাও সহ্য করতে পারি। কোনো কারণে ওভারহিট হয়ে গেলে ওইটুকুনি ছোটো বাচ্চা ইনস্ট্যান্ট ডেথ হবে, এবং যদি ডেথ না হয় তাহলে কপ বার্ন বলে যায়, মানে ক্রপের ওই জায়গাটা ট্রান্সপারেন্ট একটা স্কিন, ওটা পুরো ছিদ্র হয়ে যাবে, মানে আপনি মুখ দিয়ে খাওয়াবেন ওখান দিয়ে খাওয়াটা বেরিয়ে যাবে। আলটিমেট যদি সেকে ঠিক মতন রিকভারি না করতে পারেন, হাতের সামনে বাচ্চাটা মরে যাবে। ফলে এবার যখন আপনি খাওয়াচ্ছেন ওই টেম্পারেচারে, খাওয়াতে খাওয়াতে দেখবেন খাবারটা ঠান্ডা হয়ে যায়। অলরেডি এটার ওপর আমার প্রপার ভিডিও আছে এই চ্যানেলে, শান্তনু বার্ডস কেয়ার চ্যানেলে। যদি ভিজুয়ালাইজ না করতে পারেন তাহলে ভিডিওটা অতি অবশ্যই ফলো করে নেবেন। শান্তনু বার্ডস কেয়ার চ্যানেলে গিয়ে লিখুন সার্চ অপশানে হ্যান্ডফিট বললে অনেক প্রচুর হ্যান্ডফিটের ভিডিও চলে আসবে, যেটা আমার নিজস্ব করা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছি, ওখানে পেয়ে যাবেন। এবার খাওয়াতে খাওয়াতে ঠান্ডা হয়ে যাচ্ছে আপনার। এইবার আসছি আমি ওই যে খালি বাসনটা রাখতে বলেছি, একটা বাটি, ফ্ল্যাক্স থেকে গরম জলটা ওই বাটিতে ঢালবেন। যে বাটিতে খাবারটা গুলেছেন সেই বাটিটা ওই জলের মধ্যে রেখে চামচ দিয়ে একটু গোলালে টেম্পারেচারটা আবার ইনক্রিজ হতে আরম্ভ করবে। কিন্তু ভুলেও খাবার ঠান্ডা হয়ে গেছে মানে আমি গ্যাসের ওভেনে বা ইন্ডাকশানে বসিয়ে দেবেন না, কিন্তু খাবারটা পয়জনে পরিণত হবে বা খারাপ হয়ে যাবে। আবার টেম্পারেচারটা ব্যাক করলো, আবার আপনি ফিড করালেন। কোনো কারণে হ্যান্ড ফিডের খাবার যদি ঠান্ডা চলে যায় ভুলবশত, এবং সেটা এক বা একাধিকবার গেলে ক্রপ ইনফেকশন হয়ে যাবে, খাদ্য ঠিক মতন ডাইজেস্ট হবে না। খাওয়া হয়ে গেল, খাওয়ার সঙ্গে সঙ্গে একটা ছোট কাপড় রাখবেন বা টাওয়াল রাখবেন, মুখটা মুছিয়ে দেবেন। নালে অনেক সময় কী হয়, যত ছোটো বাচ্চার এই প্রবলেমটা হয় না, যত 20-22 দিনের বাচ্চাকে আপনি হ্যান্ড ফিড করাচ্ছেন তখন ফেদার চলে আসে, এবং ফেদারগুলো তলায় খাবারগুলো জমে গিয়ে ফেদারগুলো শক্ত হয়ে যায় এবং উঠে যায়, দেখতে বাজে লাগে এবং তাদেরও কষ্ট হয়। এবার আসছি আমি যখন হ্যান্ড ফিডে আছি বলে রাখি এখানে কী কী মেডিসিন ইউজ করবেন। আমি প্রথমে ন্যাচারালে ঢুকছি। ন্যাচারালের জন্য আপনি পুদিনা পাতাকে রস করে রাখুন, মানে পুদিনাকে জলের যেরকমভাবে আমার করানো দেখানো আছে, যেরকমভাবে এক বড় পাখিকে আপনারা প্রোভাইড করেন, সেম সেই জলটা ওই হ্যান্ড ফিডের জলে, মানে ওই জলটাই ধরুন হ্যান্ড ফিডের জল গরম করে আপনি খাওয়াচ্ছেন। এছাড়া জোয়ানের জল, তার সঙ্গে একটু লেবু টেবু দেবেন না, জোয়ান আর একটু অল্প মানে আদার রস ওখানে দিয়ে খাওয়ালে আপনার পাখিটার প্রপার গ্রোথ আসবে, প্রপার ডাইজেশন ইমপ্রুভ হবে, আর কিছুর দরকার নেই। কিন্তু আপনি ন্যাচারাল পাচ্ছেন না, অত সময় নেই, গো ফর অ্যালোপ্যাথি আগে বলে নিই। ভিটামিন বি কমপ্লেক্স, অ্যাম্বিপ্লেক্স তো এই সময় ঠিকঠাক মতন চলবে। প্রপার ডোজটা সেটা হচ্ছে ডিপেন্ড অন আপনি কত ml খাওয়াচ্ছেন। অ্যাপ্রক্স একটা ml আমি বলে রাখছি, সেটা হচ্ছে 5 ml এর মতন খাওয়ালে 6 থেকে 7 ড্রপ বি কমপ্লেক্স যাবে, বনিসন যাবে 10 ড্রপ, এটা রেশিও। এবার আপনি বড় পাখি ধরুন গ্রেকে হ্যান্ডফিড করাচ্ছেন, সানকনুরকে হ্যান্ডফিড করাচ্ছেন, বা কাকাতুয়াকে হ্যান্ডফিড করাচ্ছেন, হোয়াট এভার বার্ডস ইউ হ্যাভ, যেটাকেই হোক না কেন হ্যান্ডফিড করান, কত ml খাওয়াচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। ডে বাই ডে যখন বাচ্চাটা আপনার কাছে গ্রোথ হচ্ছে, মাল্টিভিটামিন ড্রপ, জিঙ্কোভিড বা A to Z ড্রপ, তার সঙ্গে অল্প বিস্তর ক্যালসিয়াম, ম্যাকালভিড, ক্যাডিসল ডিসি, যে কোনো ক্যালসিয়ামকে আপনি ইউজ করতে পারেন। সেখানেও কিন্তু ক্যালসিয়ামের ডোজটা হবে 5 ml এর জন্যে 4 ড্রপ থেকে 5 ড্রপ, আর মাল্টিভিটামিন ড্রপ মোটামুটি ওই 5 থেকে 4 ড্রপ। প্রত্যেক দিন নয়, একদিন গ্যাপ দিয়ে, একদিন ক্যালসিয়াম একদিন মাল্টিভিটামিন, এরকমভাবে এগিয়ে চলেছে। কিন্তু বি কমপ্লেক্স যতবার খাওয়াবেন ততবার দেবেন, বনিসন যতবার খাওয়াবেন ততবার দেবেন। নিওপেপটিন ইউজ করতে এই কারণে বারণ করছি, নিওপেপটিন অনেক জায়গায় ব্র্যান্ড আছে ইন্ডিয়াতে, এবং নিওপেপটিনের কাজই হচ্ছে খুব ভালো ডাইজেস্ট করা, কিন্তু পাখিটাকে ডিপেন্ড করিয়ে দেবে, কারণ নিওপেপটিন না খাওয়ালে আপনার পাখি ডাইজেস্ট করতে পারবে না ছোটো অবস্থা থেকে। ফলে বনিসন তা নয়। আমরা যখন ছোট ছিলাম গ্রাইপ ওয়াটার পাওয়া যেত, মৌরির জল মেন কথায়, তাই জন্য মৌরির জলকেও আপনি ন্যাচারালি ইউজ করতে পারেন। জোয়ান জিরে মৌরির জলটাও এখানে চলবে, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে থাকুন। এক্সপেরিমেন্ট করা আছে বলেই জোর গলায় বলতে পারছি। এবার চলুন আমরা যদি হোমিওপ্যাথিকে যাই। আচ্ছা হ্যাঁ, যেখানে বলে দিই, যদি ধরুন পাখিটা 4 বার ফিড করছে তো 4 বার বি কমপ্লেক্স ডাইজেশনের মেডিসিন যাবে। যদি পাখিটা 10 বার ফিড করছে ছোটো অবস্থায়, তাহলে 10 বার যাবে। হ্যাঁ, সেখানে অবভিয়াস একটা ছোটো 2 দিনের বাচ্চার কত খাবে, হয়তো 1 ml-এরও কম, ওইটুকুনি তো ক্রপ। হ্যাঁ, বড়ো পাখি ক্রপ বড়ো, সেই অনুযায়ী আপনাকে একটু ম্যানিপুলেট করতে হবে। সব ডোজ বলতে গেলে মানে এই অডিও বুকটা বিশাল বড় হয়ে যাবে। যদি হোমিওপ্যাথিকে আসি, এবার হোমিওপ্যাথিকে যদি হয় তাহলে আলফা মাদার, নাহলে অর্শগন্ধা মাদার নিন, একটা হেলথ টনিক যেখানে বি কমপ্লেক্স পেয়ে যাবেন। ডাইজেশনের মেডিসিন হিসাবে আপনাকে কালমেঘ দিনে 1 বার প্রোভাইড করবেন, যেটা লিভারটাকে গার্ড করবে,
এবং তার সঙ্গে সঙ্গে ইনফেকশনকেও দূর করবে, বা আজারির একটা ইন্ডিকা মাদার, নিম মাদার যেটা, সেটাকেও ইউজ করতে পারেন, বা আপনি অসিমাম স্যান্টাম মাদার সেটাকেও ইউজ করতে পারেন। মানে যেটা আপনি সিলেক্ট করবেন পরিস্থিতি অনুযায়ী সেটাকে আপনাকে ধরতে হবে। দেখুন, এবার আপনার সেটআপে কীরকম কী পরিস্থিতি সেটা আমি জানি না, আমি সেই জন্য সবকটাকেই উল্লেখ করলাম। ডাইজেশনের জন্য আপনি জিঞ্জিবার মাদার মানে আদার থেকে যে ওষুধটা তৈরি হয় সেটাকে ইউজ করতে পারেন। আদারওয়াইজ আপনি কার্বোভেজ 30-র সঙ্গে নাক্সভূমিকা 30 ওই সেম ডোজ কিন্তু যাবে যতবার হ্যান্ড ফিট করাবেন, ঠিক আছে। এইখানে উষ্ণ গরম জলে কিন্তু ওষুধগুলো মেশাচ্ছেন, মাথায় রাখবেন। বাই চান্স কোনো কারণে ক্রপ যদি বেলুনের মতন দেখতে লাগে, খাবার রয়েছে ঠিক সময় ডাইজেস্ট হচ্ছে না, তাহলে এখানে একটা মেডিসিন কম্বিনেশন বলে রাখি। বনিশন সিরাপের সঙ্গে কার্বোভেজ 30 মানে একটা হোমিওপ্যাথিক একটা অ্যালোপ্যাথিক একসঙ্গে চার্জ করবেন। কোনো সাইড এফেক্ট নেই, কোনো রিয়াকশন নেই, কেন এটা আমার প্র্যাকটিক্যাল করা নিজের পাখির ওপর, সেই জন্য বলছি। এবং আজকের দিনে মার্কেটে আমি অনেক বড় বড় ব্রিডারদের এই সলিউশনটা প্রোভাইড করি, ঠিক আছে। তো এটা এবার গেল তো একটা খাওয়ার ব্যাপার। অলওয়েজ পাখিটা ছোট অবস্থায় থাকুক, তাহলে পটি জলীয় করবে, ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু কারণ পাখি যখন হ্যান্ড ফিটে থাকে তখন কিন্তু পটি একটু অ্যাবনর্মাল হয় ঠিকই, কিন্তু হ্যাঁ সেটা যদি বিগত ধরুন করতেই থাকছে, অনেক রকম প্রবলেম হচ্ছে, গ্যাস তৈরি হচ্ছে, সেই জন্যে নেস্টিং মেটেরিয়াল অতি অবশ্যই বদলাবেন প্রত্যেক দিন। যদি আপনি কাগজের টুকরো দিয়ে নেস্টিং করেন তো ডেলি বদলাবেন, কারণ ওই পটি যদি তার মানে বাথরুমের জায়গায় লেগে যায় বা কোনো রকমভাবে মুখে চলে যায়, সেখান থেকে ইনফেকশন গ্রো হতে পারে, ইনডাইজেশন প্রবলেম হতে পারে, বা ব্যাকটেরিয়া ভাইরাস গ্রো হতে পারে। এবং পাখিটা যদি হিট দেখছেন ঠিক মতন হচ্ছে না, বডি ঠান্ডা, তাহলে আল্লাহ করে আপনাকে একটা বাল্বের ব্যবস্থা করতে হবে, যেটা আমরা হিট বাল্ব বলে থাকি। তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করবেন, না হলে বাল্ব যদি পাখির শরীরে ঠিক একটা মোটামুটি ডিস্টেন্সে চলে আসে তাহলে ডিহাইড্রেশন হয়ে যাবে, পাখিটা শুকিয়ে মারা যাবে। ফলে হিটও হবে কিন্তু অনেকটা এয়ার পাস করবে। 1-1.5 শীতকালে যেমন একটা বাল্বকে আপনারা এরকম কন্ডিশন হ্যান্ড ফিডের বাচ্চাকে 1-1.5 ঘন্টা রাখতেই পারেন, কিন্তু গরমকালে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট জ্বালিয়ে বন্ধ করে দিয়ে আধ ঘন্টা গ্যাপ দিয়ে আবার 10 থেকে 15 মিনিট দেবেন। ওই হিটটাকে ধরে রাখার জন্য একটা টাওয়াল দিয়ে বাস্কেটটাকে চাপা দিয়ে দেবেন, হিট বজায় থাকবে, হিউমিডিটিও বজায় থাকবে, ঠিক আছে। এবার আসছি, যদি পাখিটা আপনার মা বাবার কাছে থাকে তাহলে সেম মেডিসিন কিন্তু কন্টিনিউ হবে, ডিপেন্ড অন কত ml জল আপনি ইউজ করছেন। খাবার সবসময় অলওয়েজ ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, যে ডায়েট আপনার পাখি সারা বছর চলছে সেই ডায়েটই মেনটেন হবে। এবং অলওয়েজ ফ্রেশ ডায়েট, যদি আপনি দিনে ধরুন 2-3 বারও সফট ফুড দেন, নিশ্চয়ই দেবেন সফট ফুড, কিন্তু অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন, যে পাত্রে খেতে দিচ্ছেন সেটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন। এই গরমকালে, বিশেষ করে এই গরম বর্ষাকালে কোনো রকমভাবে কেজ ফ্লোর যেন সফট ফুডে পড়ে না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা অলওয়েজ মেনটেন করবেন বাচ্চা থাকাকালীন, বা একটা হ্যাবিট করে নিন। যেমন ধরুন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এটা কি মনে করে করে নিচ্ছি? অলরেডি সাবকনসিয়াস মাইন্ডে কাজ এটা হচ্ছে নিঃশ্বাস নেওয়া, ঠিক আছে। সেই জন্যে জীবনে যেটা হ্যাবিট হয়ে যায় মানুষ সেটা ভোলে না, তেমনি আমার যেটা ধরুন হ্যাবিট, গ্রীষ্ম শীত বর্ষা বসন্ত 365 দিন কেজ ফ্লোরকে পরিষ্কার রাখা, এটা আমার হ্যাবিটে পরিণত হয়েছে, ফলে আমি এটাকে ভুলবো না। তেমনি যেটা গুরুত্ব কাজ সেটাকে অতি অবশ্যই হ্যাবিটে পরিণত করুন, ফলে আপনার বাকিতে বাচ্চা থাক বা না থাক তাতে কিছু যায় আসবে না। নেস্টিং বক্স বা হাঁড়ি যেটাই দিয়েছেন অতি অবশ্যই 1 সপ্তাহ অন্তর অন্তর, বা পাখি যদি বেশি পটি করে তাহলে 1 সপ্তাহের মধ্যে 2 বার অন্তত আপনাকে নেস্টিং বক্স বা হাঁড়ি পাল্টাতে হবে। এর জন্য কি করতে হবে, একটা ট্রিক্স শেয়ার করছি, যেটা কোনো চ্যানেলে পাবেন না, এটা একমাত্র শান্তনু ওয়ার্ডস ক্যারি এই ট্রিক শেয়ার করছে বা করে থাকে। এরম ধরনের আনকমন জিনিস একটা ব্যাকআপ হাঁড়ি বা বক্স আপনার থাকা দরকার যদি আপনি এফোর্ড করতে পারেন, এবং সেটা অলওয়েজ মাদার পেরেন্টস মানে পাখি যে বাচ্চার মা বাবা তারা যেন চেক করে নেয়। কীরকম, আপনি যে বক্সটা লাগালেন পাখিদের গায়ে প্রত্যেকটা জানবেন, মানুষ হোক জীবজন্তু হোক, গরু গাধা কুকুর বেড়াল পাখি সবারই একটা নির্দিষ্ট স্মেল আছে বডিতে। তো পাখিরা যখন বাসায় ঢোকে মানে বক্সে ঢুকলো বা হাঁড়িতে ঢুকলো, ওর স্মেলটা মেলস পাখির স্মেল ওই বাসার মধ্যে থাকে, ফিমেলেরও থাকে। আগে মেলস পাখির স্মেলটাকে অনুভব করে, ও সিকিওর ভাবলে তবে ওখানে নেস্টিং করে। ন্যাচারাল মানে ওয়াইল্ডের কথা বলছি, ক্যাপটিভও সেম কনসেপ্ট।
এবার ওই বক্সটাকে যেই ওরা একবার দুবার যাতায়াত করলো বা একদিন রেখে দিলেন, বক্সটাকে বার করে নিলেন বা হাঁড়িটাকে বার করে নিয়ে নতুন হাঁড়িটা ঢুকিয়ে রেখে দিয়ে জাস্ট পাখিটা, ওই পাখিটা ধরুন, মানে আমি বলতে চাইছি প্রথম হাঁড়িটা দিলেন বা বক্সটা দিলেন, ওরা চেক করে নিল, ওরা ঢুকলো বেরোলো, পটি করলো, যা করলো ওই অবস্থাতেই রেখে দিন। আপনি যেটা লাস্টে লাগালেন সেটাকে কন্টিনিউ করুন, ওখানে ডিম পারলো, বাচ্চা করলো। এবার দেখছেন হাঁড়িটা খুব নোংরা হচ্ছে, তাহলে ওই যে ওরা স্মেলটা করে রেখেছে না, যেই আপনি নতুন, অনেকে কী হয় দেখবেন সাইকোলজিক্যালি পাখিকে নতুন কোনো হাঁড়ি প্রোভাইড করলে যেখানে আগে কোনো দিন ওরা চেক করেনি, বাচ্চা হয়তো ভেতরে রেখে দিলেন কিন্তু ওরা ঢুকবে না ভয়তে, কারণ ওদের স্মেল নেই। সেই জন্য এটাকে ব্যাকআপ প্ল্যান হিসাবে রাখতে পারে। তাহলে দিস ইজ ইউনিক টিপস বা টিক্স যাই বলুন না কেন, অ্যাপ্লাই করে দেখতে পারেন, কার্যকরী টিপস মানে প্র্যাকটিক্যাল। কারণ বার্ড সাইকোলজি আমার সাবজেক্ট, সেই জন্যই বললাম, এটা সব চ্যানেলে বা সব জায়গায় শুনতে পাবেন না। কারণ অনেক সময় হয় কি, এত নোংরা হয়ে যায়, তাকে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে দিতে দিতে বাচ্চাগুলো ডিস্টার্ব হয়ে যাবে, টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট হয়ে যাবে, ফলে খুব নোংরা হয়ে গেছে, বার করে নিলে আগের মানে যেটা আপনার স্মেল করা আছে ওই হাঁড়িটাকে লাগিয়ে বাচ্চাগুলোকে ঢুকিয়ে দিয়ে নেস্টিং করে দিলেন। এই পরিস্থিতিতে কোনো কারণে নেস্টিং মেটেরিয়াল যেন গন্ধ না হয়, মানে নোংরা না হয়, ডার্টি না হয়। এই অবস্থাতে আপনাকে এগিয়ে যেতে হবে বন্ধুরা। প্রপার বেবি কেয়ার একটা বিরাট বড় সাবজেক্ট, যত প্র্যাকটিক্যাল করবেন তত, মানে প্র্যাকটিক্যাল করবেন। দেখুন বাকি ডাক্তারেরা যেমন না একটা দুটো রোগী মারে, মরবেই তার হাতে প্র্যাকটিসের সময়, তবে সে তার ভুলটা শিখতে পারে, তেমনি এটা বলাটা এক যে বার্ডস লাভার ভুল, যে সবারই কাছে বাচ্চা পাখি, যে পাখিটা আমরা ভালোবাসি তার বাচ্চা হাতে নেওয়াটা মানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের কাছে। কিন্তু এক্সপায়ার কেন করছে বাইরের দিকে না তাকিয়ে আপনার নিজের সেভ, কেন আপনার সেট আপটা আমরা চালাচ্ছি না, আপনার সেট আপটা আপনি চালাচ্ছেন, ভুল ভ্রান্তি আপনি নিজে করছেন। ফলে আমরা কি করি, যেটা আপনারা ফোনে বলেন, শান্তনুদা এটা কেন হলো, আরে এটা উত্তর তো আপনি জানেন, আমি কেন বলবো। আপনার সেট আপে কী ভুল করেছেন আপনি, সেখানে তো। আর অলওয়েজ যেগুলো বললাম, খাওয়া যেন ঠান্ডা খাবার দেবেন না, নেস্টিং মেটেরিয়াল বদলাতে থাকবেন, বাচ্চার যেন প্রপার খাবারের সঙ্গে সঙ্গে হিউমিডিটি টেম্পারেচার মেনটেন হয়। আর্টিফিশিয়ালি কী করে এটা মেনটেন করবেন, সেটার জন্য আপনাকে নিজেরাও একটা ধরুন কার্টুন বক্স নিলেন, সেই বক্সের মধ্যে কাগজের টুকরো দিলেন, কাগজের টুকরো দেওয়ার সঙ্গে সঙ্গে, এটা ব্রুডার বলা হয়, ব্রুডারকেও আপনি বানাতে পারেন, নেটে ইজিলি অ্যাভেলেবেল আছে। যদি আপনি একটু মানে টেকনিক্যালি সাউন্ড হন তাহলে আপনি নিজেই ব্রুডার বানিয়ে নিতে পারেন। আমার সময় নেই সেই জন্য, এবং আমার স্পেস নেই বা আমার এত কিছু প্রয়োজন নেই। আমার নর্মালি যা আপনাকে আগে ডিসকাস করলাম এই অডিও বুকে, তার মাধ্যমে আজ পর্যন্ত আমার কোনো পাখির ক্রপ ইনফেকশন হয়নি বা আমার হাতে কোনো দিন মারাও যায়নি হ্যান্ড ফিডের সময়। কারণ প্রপার হ্যান্ড ফিডটা কেউ আমাকে শেখায়নি, আমাকে নিজে শিখতে হয়েছে পাখিকে বুঝে ওরা কী চায়। যেদিন এটা আপনারাও বুঝে যাবেন যে ওরা কী চায় সাইকোলজিক্যালি, তাহলে আপনিও কিন্তু ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন। তো এটাই হচ্ছে অডিও বুকের মেন চ্যাপ্টার। অনেক কিছু ডিসকাস করে ফেললাম। হ্যাঁ, কিছু তো দেখুন এটা পাবলিকালি শো হচ্ছে, কিছু জিনিস আমার কাছেই থাকবে, যেখানে যেখানে আটকাবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি গাইড করব। তবে হ্যাঁ, যেটুকুনি আমি এতক্ষণ বললাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বাই চান্স 1-2% বা 10% থেকে যায়, যেটা আমাদের হাতে অনেক কিছু থাকে না, তবুও চেষ্টা করুন পরিস্থিতিকে বদলানোর। আর অ্যাট দ্য এন্ড একটাই কথা, যারা ভি প্লাস ইউজ করছেন তাদের এত সমস্যা নেই, এটুকুনি আমি জানি। সেই জন্য যারা নিউ বিগিনার বা নিউ ফ্যান্সিয়ার প্রথম ব্রিড করাচ্ছেন, ভি প্লাসকে অ্যাপ্লাই করে দেখুন, এত সমস্যার সম্মুখীন হতে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাখিকে ভালোবাসুন, তারপর ব্রিডিং করুন। নমস্কার।